সাংবাদিক তুহিন হত্যার পর সারা দেশব্যাপী মানুষ ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযুক্ত সেই কেটু মিজান এবং তার যারা সহযোগী, তার যে চক্র, তাদেরকে যখন পুলিশ অ্যারেস্ট করলো, গ্রেপ্তার করলো, আইন আমলে নিয়ে আসলো, তখন কেটু মিজানের যে অভিব্যক্তি মিডিয়ার সামনে, সেই অভিব্যক্তি, সেই দম্ভক্তি, যেখানে কোনো প্রকার অনুশোচনা ছিল না, কোনো কিছুই ছিল না, সেটি দেখে, তার অভিব্যক্তি দেখে মানুষ আতঙ্কিত। আমরা বলতে চাই, এই কেটু মিজান বা তার যে চক্র, এই চক্রটি কি শুধুমাত্র গাজীপুরের চান্দনাতেই থাকে, নাকি যারা আজকের এই কথা শুনছেন তারা যে সকল শহরে থাকেন সেখানেও থাকে, বিভিন্ন পাড়া মহল্লায় থাকে? আজকে সময় এসেছে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সকলকে কথা বলতে হবে, সকলের জায়গা থেকে, সকলের স্থানে থেকে। সাংবাদিক তুহিন হত্যার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে দেখে সকলেই জেনেছেন কেন, কিভাবে তাকে হত্যাটি করা হয়েছে। এই যে কেটু মিজানের যে চক্র, তার চক্রের মধ্যে যে নারী সদস্য রয়েছে, সে মানুষকে সেই হানি ট্র্যাপ, কথিত হানি ট্র্যাপ, যে একটি প্রতারণার মাধ্যমে, একটি মোহ সৃষ্টির মাধ্যমে একজন মানুষকে কিভাবে তার সর্বস্ব লুটে নেওয়া যায়, সেই চেষ্টাটাই হচ্ছে এই কেটু মিজান নামক যে সন্ত্রাসী গোষ্ঠী, তাদের চক্রের মুখ্য কাজ। তাদের পেশায় মানুষের অর্থকে লুটপাট করা। সেই কথিত বাদশাহ মিয়া, তার অর্থ যখন তারা লুটপাট করতে চায়, এই বাদশাহ মিয়া যখন কিনা এই কেটু মিজানের স্ত্রীকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যেতে চায়, এই কেটু মিজানের যে যারা সক্রিয় সদস্য সন্ত্রাসী চক্রের, তারা কোপানো শুরু করে। যাক, ওই ব্যক্তিটি প্রাণ নিয়ে পালাতে পারে, কিন্তু এই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ক্যামেরার যে লেন্স, সেখানে সেই ঘটনাটি থেকে যায়, যা কিনা তারা দেখতে পারে, বুঝতে পারে, জানতে পারে। তারা তাকে চাপ প্রয়োগ করে ভিডিওটিকে মুছে দেওয়ার জন্য। সে রাজি হয়নি, সেই তুহিন রাজি হয়নি। না হওয়ার ফলে এই সংঘবদ্ধ চক্রের সদস্যরা তাকে কুপিয়ে অবশেষে গলা কেটে হত্যা নিশ্চিত করে, যা অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক, যাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত উদ্বেগ প্রকাশ করছে। আমরা চাই কঠিন থেকে কঠিনতর তাদের বিচার হোক, যেন এই ধরনের ঘটনাগুলো ভবিষ্যতে ঘটতে না পারে। যে কথাটি বলছিলাম, এই কেটু মিজানদের যে সংঘবদ্ধ চক্র, এরা কি শুধুমাত্র গাজীপুরেই থাকে? আমরা যদি একটু ব্রাহ্মণবাড়িয়ার দিকে তাকাই, তাহলে আমরা দেখব এই আগস্ট মাসে ব্রাহ্মণবাড়িয়াতে 5 লক্ষ টাকা চাঁদার দাবিতে যখন কিনা পায়নি, তখন একজন নারীকে ঘরে ঢুকে, প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে তাকে হত্যা করা হয়েছে। আবার যদি আমরা একটু টাঙ্গাইলের দিকে তাকাই, গত 2 দিন আগে 8 তারিখের ঘটনা, একজন প্রবাসীর স্ত্রীকে সেখানেও 5 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছে। 5 লক্ষ টাকা চাঁদা না পেয়ে ওই নারীকে ধর্ষণ করেছে, কুপিয়ে হত্যা করেছে। আশেপাশের লোকজন সেখানে উপস্থিত হয়েছে, তাকে হাতে নাতে পাকড়াও করেছে। তিনি স্থানীয় একজন যুবদলের নেতা, কথিত যুবদলের নেতা। এই যে প্রভাব, রাজনৈতিক প্রভাব, এই প্রভাব দিয়ে যদি মনে হয় আইন মানার প্রয়োজন নেই, তা দুঃখজনক। আমি যাকে চিনি, আমার বাস্তব জীবনের একটি ঘটনায় উল্লেখ করি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এর মাধ্যমে কয়েকজন কলেজ ছাত্রের সাথে পরিচিত হয় আরেকজন নারীর। একদিন সে আমন্ত্রণ জানায়, এবং এই কলেজ ছাত্ররা তারা খেলোয়াড় ছিল, বিভিন্ন জায়গায় তারা যায়, খেলাধুলা করে। অবশেষে ওই নারীর আমন্ত্রণে তারা নারায়ণগঞ্জে যায়। নারায়ণগঞ্জে যাওয়ার পর তারা বুঝতে পারে, নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর তারা ট্র্যাপে পড়ে গিয়েছে। অবশেষে চারদিক থেকে তাদেরকে ঘেরাও করা হয় এবং বেদম পিটুনি দেওয়া হয়, টাকা দিতে হবে। সেই কলেজ পড়ুয়া ছেলেটি তখন কৌশলে বাড়িতে কল দেওয়ার কথা বলে আমার মোবাইলে কল দেয়। জিজ্ঞাসা করার পর জানায় যে আমি নারায়ণগঞ্জে এসেছি, এই জায়গায় আছি, নদীর ধারে আমাকে আটক করা হয়েছে, আমাদের 4-5 জনকে,
বেদম মারধর করছে, আমার পরিবারে একটু জানান, টাকা দিয়ে মুক্তিপণ দিয়ে সেখান থেকে ছুটতে হবে। সে কৌশলে আমাকে ফোন দেয় এই কারণে, যেহেতু আমরা আইনগতভাবে বিভিন্ন মানুষকে সহায়তা করার চেষ্টা করি, আমরা সাথে সাথে 999-এ কল দিই এবং বিভিন্ন জায়গায় যোগাযোগ করি। অবশেষে যে ঘটনাটি ঘটল, সকল মোবাইল বন্ধ, বিভিন্ন নাম্বার থেকে বিভিন্ন সময় কল দিয়ে তারা টাকা আদায় করে রাত্রিবেলায় তাদেরকে ট্রেনে তুলে দেয়। তারা প্রাণ নিয়ে চলে আসে নিজ শহরে। যখন কিনা এই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছিলাম, থানায় কথোপকথন করছিলাম, তখন এই ভিকটিমদের পিতামাতারা এসে আমাকে জানালেন, আমাদের সন্তানরা যদি আবার নারায়ণগঞ্জে যায় এবং তাদেরকে শনাক্ত করতে যায়, তারপর এবার না হয় প্রাণ নিয়ে ফিরে এসেছে, তখন কি অক্ষত অবস্থায় আসতে পারবে? এই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন? অবশেষে কি দাঁড়ালো? সেই অভিযোগটি আর করা হলো না। যারা কিনা সেই অন্যায়গুলো করে তারা জানে যে তাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত যে অভিযোগগুলো করে তাদেরকে আইন আমলে নিয়ে আসবে, এই সংখ্যাটা খুবই কম, খুবই নগণ্য। তাই তারা সাহস পায় এই সমস্ত কাজগুলো করার জন্য। আবার দেখা যায় ময়মনসিংহের পাশের জেলা শেরপুর, সেখানেও একজন যুবক, সে হানি ট্র্যাপের শিকার হয় এই ফেসবুকের মাধ্যমে যখন পরিচয় হয় তার নিজ শহরে, যখন কিনা ওই নারী তাকে চায়ের আমন্ত্রণ জানায়, সে যখন যায় সাক্ষাৎ করার জন্য, অবশেষে ঘরের মধ্যে তাকে আটক করে বেদম পিটুনি দেওয়া হয়। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে, তখন দেখে কাজী সাহেব বসে আছে। ওই কাজী সাহেব এবং ওই লোকেরা যারা উপস্থিত ছিল আবার বেদম পিটুনি দিয়ে তাকে শুধুমাত্র কাবিননামার মধ্যে স্বাক্ষর করায়, অনেক টাকা দেন মোহর। ছেলেটি অবশেষে প্রাণ নিয়ে ফিরতে পারে। একটা পর্যায়ে দেখা যায় ওই প্রতারক নারী যে চক্র, ওই চক্রই আদালতে যে হাজির, দেনমোহরের টাকা লাগবে, তাকে শ্বশুর বাড়িতে নেওয়া হচ্ছে না, ইত্যাদি। আমরা সেই আইনি সহায়তা দিলাম, শেষ পর্যন্ত সেই তদন্ত ইত্যাদি। কিন্তু নারী চক্রটিকে কোনো কারণেই গ্রেপ্তার করা হলো না। এখন পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা এই ছেলের পরিবারটিকে নিপীড়ন করে যাচ্ছে। তাই বলতে চাচ্ছি, শুধুমাত্র এই কেটু মিজানদের যে চক্র, সেই চক্রটি গাজীপুরের চান্দনাতেই থাকে না। তারা বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন শহরে, উপশহরে তারা ছড়িয়ে আছে। কখনো তারা শ্রমজীবী মানুষ হিসেবে, রিক্সা চালক হিসেবে, ছিনতাইকারী হিসেবে তাদেরকে আমরা দেখি, কখনো দেখি শুধুমাত্র ছিনতাইকারী হিসেবে, কখনো দেখি অপহরণকারী হিসেবে এই সমাজে চিহ্নিত হয়। কখনো তারা মাদকের ব্যবসা করে। যত ধরনের অন্যায় কাজ রয়েছে এগুলোর মধ্যে আমরা সম্পৃক্ততা তাদেরকে দেখতে পাই। ফলে এই চক্রটি বা এই চক্রগুলো কখনোই চায় না জনসম্মুখে তাদের যে মুখ সেটি উন্মোচিত হয়ে যাক। তাহলে আসল সমাধানটি কি? এই তো সমস্যা। তাহলে সকলকে সচেতন হতে হবে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকে আরো বেশি তৎপর হতে হবে এবং তাদের যে গোয়েন্দা তৎপরতা সেটিকে বাড়াতে হবে। এবং এই সকল ঝামেলাগুলো, যাদের নামে 10টি, 15টি, 5টি, 7টি মামলা থাকে, বিভিন্ন ফৌজদারি মামলা থাকে, তাদের প্রতি এক প্রকার দৃষ্টি রাখা উচিত, যেন তারা নতুন করে কোনো অপরাধ করার সুযোগ না পায়। তবেই এই তৎপরতা, অপতৎপরতা কমতে পারে। যখন কিনা একটি দেশের মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতা বেড়ে যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতির এরকম অবনমন ঘটতে থাকে, তখন সমাজে অস্থিতিশীল পরিবেশ বাড়তে থাকে। এর সুযোগ গ্রহণ করে এই সমস্ত প্রতারক চক্ররা, এই সমস্ত কেটুমিজানরা। তাই আমরা বলবো যে অর্থনৈতিক, সামাজিক যে বৈষম্য, এগুলোকে যেরকম কমিয়ে নিয়ে আসতে হবে, যারা এই সমাজের নিপীড়িত মানুষ, অর্থনৈতিকভাবে যারা দুর্বল মানুষ, তাদের দিকে সরকারের নজর দিতে হবে, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তবেই এই সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব। আমার কথা শোনার জন্য
সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইল।